বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ.টি.ইউ. তাজ রহমান। স্বাগত আপনাদের আহমদ আজম খান। আমরা অনেকদিন যাবতই এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, নানান রকমের যদি এই গত বছরও শেষের দিক থেকেই আসলে নির্বাচনটা নিয়েই এখন রাজনীতির সব কিছুই কেন্দ্র এবং 12 তারিখে যখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনিও নির্বাচনকালীন সরকারের কথা বলেছেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নির্বাচনকালীন সরকারের একটা সুনির্দিষ্ট কথা বলছে, ফলে নির্বাচনটা এখন বাস্তবতা। নির্বাচন কমিশনও আজকে মোটামুটিভাবে নিশ্চিত করে দিয়েছেন যে কোন সময়টা বাংলাদেশের নির্বাচনী সময়, অক্টোবর থেকে জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত আগামী বছরের। তো এই অবস্থায় আসলে নির্বাচনকালীন সরকার নিয়ে যেহেতু এখনো পর্যন্ত আপনাদের থেকে সুনির্দিষ্ট কোনো কিছু আসেনি, আলোচনার প্রস্তাবের কথা বলা হচ্ছে, ফলে এখন রাজনীতির এই ক্ষেত্রটা কিভাবে এগিয়ে যেতে পারে মনে করেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, নির্বাচন আগামী অক্টোবর থেকে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, এটা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। আর আমরা গত 4 বছর বলে আসছি যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মানুষ মুখিয়ে আছে, ভোটাররা ভোট দেবার জন্য মুখিয়ে আছে, কারণ দশম সংসদে তারা ভোট দিতে পারেনি। দশম সংসদটা নির্বাচিত সংসদ না, অতএব একাদশ সংসদ একটি জনগণের সংসদ হোক, গণতান্ত্রিক সংসদ হোক, সেজন্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন। সরকার সেই আলোচনার আহ্বান জানাবে, আমরা যাব। আমরা বলেছি যে এই একাদশ সংসদের নির্বাচনের জন্যে যদি একটা গ্রহণযোগ্য জনগণের পার্লামেন্ট আমরা চাই, জনগণের সংসদ আমরা চাই, তাহলে অবশ্যই একটি নির্বাচনকালীন সরকার দরকার। এখন আপনি বলবেন যে হ্যাঁ, নির্বাচনকালীন সরকার তো আওয়ামী লীগও বলছে। আওয়ামী লীগের নির্বাচনকালীন সরকারের সাথে বিএনপি বা জনগণের যে দাবি নির্বাচনকালীন সরকার, তার পার্থক্যটা হলো আওয়ামী লীগ চায় যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রেখে একটি নির্বাচনকালীন সরকার। আমরা বলেছি যে এই সরকার দলীয় সরকারই হয়ে যায়, ওই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ বা স্বচ্ছ হবে না, বা আমাদের সেই নির্বাচনকালীন সরকারের উপরে কোনো আস্থা নেই। আমরা যেটা চাই সেটা হলো যে নিরপেক্ষ নির্দলীয় একটি নির্বাচনকালীন সরকার। আর নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকার সকলের প্রতি সমান আচরণ করবে। আওয়ামী লীগের প্রতি যা করবে, বিএনপির প্রতি তা করবে, জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করবে, কারণ তার কোনো দল নেই, তিনি নির্দলীয়। অতএব সেই দলের অধীনে যদি, সেই নির্বাচনকালীন সরকারের অধীনে যদি নির্বাচন হয়, সেটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। আপনার মনে থাকবার কথা, 91, 96, 2001 তিনটে নির্বাচনকালীন সরকারের অধীনে হয়েছে। যদিও এই নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে, সেই প্রতিক্রিয়া ছিল অত্যন্ত নরম সুরের বিরোধিতার খাতিরে বিরোধিতা, এবং তা সত্ত্বেও জনগণ এবং বিশ্ববাসীর কাছে ওই তিনটি নির্বাচন কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। সেজন্যই কিন্তু আমরা আলোচনার আহ্বান জানিয়েছি। এখন আপনি বললেন যে আলোচনার আপনারা তো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি। আলোচনা শুরু হলে নিশ্চয়ই আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দেব। সুনির্দিষ্ট প্রস্তাব দেবার জন্যেই কিন্তু, একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্যেই কিন্তু আমরা সরকারের কাছে 4 বছর আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছি। সরকার স্পষ্ট বলছে যে আমরা আলোচনায় বসবো না। এ কথাটা যতবার সরকার বলছেন, ততবার শুধু আমরা নই, পুরো জাতি বুঝতে পারছে যে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় না। এখন গতকালকে দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আপনারা বলুন যে আপনারা কি চান। আমরা কি চাই, জনগণ কি চায়, সেটা বলবার জন্যই তো আলোচনার টেবিলে আসতে বলছি। আপনারা আলোচনার টেবিলে আসুন। এবং আমি মনে করি যে প্রধান নির্বাচন কমিশনারের কালকের বক্তব্যের পর এখন অবশ্যই সরকারের দায়িত্ব এবং কর্তব্য হয়ে গেছে যে বিরোধী দল, বিশেষ করে বিএনপি সহ
প্রধান প্রধান বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে কিভাবে একটি নির্বাচনকালীন সরকার পদ্ধতি প্রবর্তন করা যায় এবং কিভাবে অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা যায়। বি এম মোজাম্মেল হক, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান খুবই স্পষ্ট। কালকে যখন প্রধান নির্বাচন কমিশনার বললেন, তার মানে এখন আমরা একটা টাইম লাইনের মধ্যে চলে এসেছি এবং অতীতেও আমরা দেখেছি যে শেষ মুহূর্তে গিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়। তো আওয়ামী লীগ কি মনে করছে, কোন রকম পরিস্থিতি হলে পরে আসলে একটা আলোচনার প্রয়োজন আছে আর এখনকার প্রয়োজনীয়তাটা কেন নাই? কারণ রাজনৈতিক ক্ষেত্রে তো সব সময় আলোচনা, এটা ওবায়দুল কাদেরও অবশ্য বলেছেন যে দরজা বন্ধ হয়নি, কিন্তু কি হলে আমরা বুঝবো যে একটা আলোচনার পরিবেশ তৈরি হয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। আলোচনা তো রাজনীতিতে একটা অনিবার্য বিষয়। আলোচনা, পারস্পরিক আলোচনা হবে, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু আলোচনার বিরুদ্ধে আওয়ামী লীগ না। কিন্তু আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা যা বলে, আপনি জানেন গত 12 জানুয়ারি জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে সুস্পষ্ট করেছেন, তার সমস্ত বিষয়গুলোকে উনি জাতির সামনে তুলে ধরেছেন এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। এবং উনি সমস্ত বিষয়গুলো পরিষ্কার করে বলার মধ্য দিয়ে আলোচনার কথা যেটা বললেন, যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে তৎকালীন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে, সেদিনের প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিজেই স্বপ্রণোদিতভাবে তাকে আহ্বান জানিয়েছিলেন আলোচনার জন্য, আলোচনার টেবিলে বসার জন্য, এবং আলোচনা করে একটি ফয়সলা করে একটি সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সদিচ্ছা ছিল। কিন্তু সেদিনের বিরোধী দলের নেতা, আজকের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু সে আহ্বানে সাড়া দেয় নাই। সমগ্র দেশবাসী এটাকে অবলোকন করেছে, দেখেছে। এবং আরেকটি বিষয়, যে বিএনপি চেয়ারপারসনের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ইন্তেকাল করলেন। বিরোধী দলের নেতার সন্তান, সে সরকারি দলের প্রধানমন্ত্রী, উনি নিজে গেলেন সমবেদনা জানার জন্য। বেগম খালেদা জিয়া বাড়ির দরজা বন্ধ করে দিলেন। এই জায়গা থেকে আমাদের মধ্যে এবং দেশবাসীর মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছে, মূলত বেগম খালেদা জিয়া আলোচনার রাজনীতিতে বিশ্বাস করেন না। উনি ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতি বিশ্বাস করেন, উনি সমঝোতার রাজনীতি বিশ্বাস করেন না। এই কারণেই কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে আলোচনায় বিশ্বাস করে না তা না, কিন্তু আওয়ামী লীগ আলোচনায় বিশ্বাস করে। এবং আওয়ামী লীগ জনগণের মধ্য দিকে সৃষ্টি করা একটি দল, এবং সেই জনগণকে ঐক্যবদ্ধ করেই ধারাবাহিকভাবে সৃষ্টির পর থেকে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা যা কিছু অর্জন, এটি আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সুতরাং আলোচনায় বিশ্বাস করে। দেখেন, আওয়ামী লীগ স্বাধীনতা যখন অনিবার্য, মুক্তিযুদ্ধ যখন অনিবার্য, তখনও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানের সাথে আলোচনায় বসেছেন। তো আমরা তো আলোচনায় বিশ্বাস করি। এখন আলোচনার দরজা যদি আপনার সাথে আমি কথা বলবো আপনি বন্ধ করে দেন, তাহলে আমি কি করব? সুতরাং আমার কথাটা পরিষ্কার, আগে বিএনপিকে বলতে হবে তাদের আলোচনার বিষয়বস্তু কি, তারা কি চায়, কি চায় তারা, তাদের চাওয়াটা কি, সেটা এখন সংবিধানে যে বিদ্যমান, কোথায় বলবে তারা? তারা তো এই ধরনের এরকম টক শো এবং জনসভায় অনেকবারই বলছে, কিন্তু এটার কোনো ফরম্যাটেড স্ট্রাকচারের ভিতরে যাওয়া যায় না। আলোচনার কথাটা তাদের বলতে হবে, তাদের ফর্মুলাটা কি, তারা কি চাচ্ছেন। বাংলাদেশের সংবিধানে তো নির্বাচন ব্যবস্থার কথা সুস্পষ্ট বলা আছে। নির্বাচন কমিশন বাংলাদেশে নির্বাচনকে পরিচালনা করবে, এবং নির্বাচনকালী সরকার, যেটা বিদ্যমান সংবিধানে যেটা আছে, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট আকারের মন্ত্রিসভা রুটিন ওয়ার্ক করবেন। রুটিন ওয়ার্ক করার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এবং যাদেরকে মানুষ ম্যান্ডেট দিবে তারাই দেশ পরিচালনা করার সুযোগ পাবে। এখন এটি কিন্তু সংবিধানে বিদ্যমান আছে, লিপিবদ্ধ করা আছে, স্পষ্ট করা আছে। এখন বিএনপি এর ব্যতিক্রম কি চায়, বিএনপি কিন্তু সেটি এখন আনুষ্ঠানিকভাবে তুলে ধরে নাই এবং বলে নাই যে আলোচনা আমরা করতে চাই, এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিএনপি এক একজন এক একভাবে কথা বলেন,
কেউ নির্বাচনকালীন বলেন, কেউ সহায়ক সরকার বলেন, কেউ তত্ত্বাবধায়ক সরকার বলেন, কেউ নিরপেক্ষ সরকার বলেন, কিন্তু তাদের তো একটি জায়গায় আসছে এবং তারা আদৌ আলোচনায় বিশ্বাস করে কিনা, না পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়, হত্যা, খুন, গুম, অভ্যুত্থান, সেটার মধ্যে দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে বিএনপিকেই, এটা আওয়ামী লীগ করবে না। না, তা তো অবশ্যই, কিন্তু আপনি প্রথমেই যে কথাটি বলছিলেন যে 2014 নির্বাচনের আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করলেন এবং পরবর্তীতে সাড়া পাওয়া যায়নি, এই জিনিসটা জনগণ কিভাবে দেখেছে, এই সাড়া না দেওয়াটা? আর জনগণ ভালোভাবে নেয়নি এটা। এখন যে সাড়া দিচ্ছেন না আপনারা, সেইটা আমরা জনগণ সারা দিচ্ছি কিভাবে না, দেখছে? কারণ এটা তো বললেন বারবার ওনারা তো বলেন নাই, মানে ওনারা এটা তো এখন বলেন না। আমি যদি আলোচনার কথা বলি আপনাকে, আপনি একবার দুইবার আমাকে অপমান করেছেন, আলোচনা বন্ধ করে দিয়েছেন, দরজা বন্ধ করে দিয়েছেন, সবকিছু বন্ধ, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছেন। এখন আমি যদি আবার আপনাকে বলি তুমি দরজা জানলা খোলো, আলোচনায় বসতে চাই, সেটা হবে না। আপনাকে যদি সদিচ্ছা থাকে আপনাকে এগিয়ে আসতে হবে, এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে যে বিএনপি আসলে আলোচনায় বিশ্বাস করে কিনা, এটা জাতির সামনে তাদেরকে পরিষ্কার করতে হবে। তাজ রহমান, এখানে আপনার কাছে একটু আসি। গত নির্বাচনে 2014 সালে আপনাদের দলও নির্বাচনকালীন যে সরকারটা ছিল সেই সরকারে সংশ্লিষ্ট ছিল। তো এই ক্ষেত্রে এই যে দূরত্বটা, সেই দূরত্বটা কমিয়ে আনার ক্ষেত্রে রাজনৈতিকভাবে কি উদ্যোগ দুই দলই নিতে পারে, এবং আপনাদের কলিগ হিসেবেও যদিও অন্য পার্টিতে, সেই ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলোরও কোনো সুযোগ আছে কিনা একটা